কালবৈশাখী ঝড়ে ঢাকায় ৬ জনের মৃত্যু, বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত, মেঘনায় ট্রলার ডুবে নির্বাচনী কর্মকর্তা ও এসআই সহ নিখোঁজ ৩। ধুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না। ১২-১৪টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিক সহ দুজন ৭ দিন করে রিমান্ডে, বহুতল ভবনে সোমবার থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারে কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করা উদ্যোক্তাদের দায়িত্ব। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানের নাম না বলায় ডক্টর কামালের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ক্ষোভ, স্লোগান। এবং চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত, বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। রাজধানীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পল্টন ও শেওড়াপাড়ায় ২ জন, শ্যামলীতে গাছ পড়ে ১ জন এবং কদমতলীতে দেয়াল ধসে ১ জন মারা গেছেন। এছাড়া ঝড়ের কবলে পড়ে বুড়িগঙ্গায় নৌকা ডুবে আরও ২ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে কালবৈশাখীর প্রভাবে গাছপালা ভেঙে সড়কে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ৪ ঘন্টার উদ্ধার তৎপরতার পর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ অবস্থায় রাজপথে শতবর্ষী গাছগুলো কেটে ফেলার পরিকল্পনার কথা জানালো সিটি কর্পোরেশন। রোববার সন্ধ্যায় হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় কালবৈশাখী ঝড়, সাথে নামে বৃষ্টি। প্রচণ্ড ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে রাস্তার উপর ভেঙে পড়ে গাছ। কাকরাইল মসজিদ থেকে মিন্টু রোড পর্যন্ত রাস্তায় ৩টি গাছের নিচে চাপা পড়ে ৩টি প্রাইভেট কার ও ২টি সিএনজি অটোরিকশা। গাছের আঘাতে দুমড়ে মুচড়ে যায় যানবাহনগুলো। বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকার রাজপথে ঝড় কবলিত গাড়িতে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আমরা সবাই যাত্রীরা কান্নাকাটি করছে, বেকায়দা ঝড় হয়েছে, আমাদের পিছনে গাড়ি গ্লাস ভাঙিয়ে গেছে, বিলবোর্ড ছুটে আসে। ঝড় হয়েছে যা বলার মতো না, গাড়ি একদম লঞ্চের মতো দলতেছিল প্রচুর, সব লোকগুলো এত ভয় পাইছে। 6:30টার আগের থেকে 1 ঘন্টার উপর এখানে বসে আছি, গাড়ি নড়নচলন নাই। গাছ উপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রাস্তায়। অনেকে পায়ে হেঁটে রওনা করেন গন্তব্যে। ঝড় থেমে যাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ শুরু করেন গাছ সরানোর। তুফানের সময় আমরা এখানেই দাঁড়ানো, জ্যামের ভিতরে, এরপরে প্রচন্ড ঝড় তুফান, গাড়িটা গাছটা ডাইরেক্ট ভাঙে গাড়ির উপরে পড়ছে। আমরা তো মনে করেন যে আমরা বাঁচবো না, বুঝলেন না, একটা যেভাবে পড়ছে ফট করে গাছটা যখন পড়ছে তো স্যারের একটু মাথায় লাগছে, আমি তখন স্যারের দরজা দিয়ে টাইনে বের করছি কি, আমি নিজেও টাইনে বেরিয়েছি। আমরা প্রথমে বেলি রোডে কাজ করছি, ওখানে গাছ পড়ছে, ওটা সরাইয়া তারপর মিন্টু রোডে কিছু গাছ ক্লিয়ার করে এখানে সরাসরি আসছে। ঝড়ের সময় পল্টন ও শেওড়াপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে 2 জন ও শ্যামলীতে গাছ পড়ে 1 জন মারা যান। রাজধানীর বিভিন্ন স্থানে আহত অনেককেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ অবস্থায় রাজধানীর রাজপথের শতবর্ষী গাছগুলো কেটে ফেলার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা। আমাদের এই শত বর্ষ পুরনো যে গাছগুলো, এগুলো আমার মনে হয় কেটে ফেলাই ভালো। আমাদের পরিবেশের হয়তো বা সাময়িক কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু জানমালের নিরাপত্তার জন্য এগুলো দ্রুত কেটে ফেলা দরকার আমি মনে করি। রোববার সন্ধ্যা 6:30 থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত তৎপরতায় রাস্তার অধিকাংশ গাছ সরিয়ে ফেলে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে উপজেলা নির্বাচনের ভোট শেষে ফেরার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলার ডুবে নির্বাচনী কর্মকর্তা ও পুলিশের এসআই সহ 3 জন নিখোঁজ হয়েছেন। রোববার সন্ধ্যা 7:30টার দিকে সোনারগাঁওয়ের চর হুগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্বাচনী দায়িত্ব শেষে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ বালুরঘাট থেকে একটি ট্রলারে করে বৈদ্যর বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দিন, SI সেলিম ও এক নারী আনসার সদস্য নিখোঁজ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও BIWTA এর ডুবুরি দল উদ্ধারে কাজে অংশ নেয়। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। বিভিন্নভাবে সাঁতরায় তারা মানে তীরে উঠতে পেরেছে 16 জন। আরো 3 জনকে পাওয়া যাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। 3 জনের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার আছে, একজন মহিলা আনসার আছে বলে আমরা জানতে পেরেছি এবং একজন পুলিশের সদস্য রয়েছে। কোস্টগার্ড, ডুবুরি দল, র্যাবের টিম, পুলিশ সবাই এখানে উদ্ধার কাজ চালাচ্ছে। অন্য প্রসঙ্গ, রাজধানীর বনানীতে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের সময় বন্ধ ছিল ভবনটির জরুরি নির্গমন পথ। এছাড়া ভবনে সচেতনতা ও আগুন নেভানোর মহড়ার অভাবে বেড়েছে প্রাণহানি সহ ক্ষতির পরিমাণ। বেঁচে ফেরাদের বর্ণনায় উঠে আসে রোমহর্ষক সেসব স্মৃতি। এদিকে বুয়েটের বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে জানিয়েছে ভবিষ্যতে ভবনটির ভাগ্য নির্ধারণ করছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপর। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেই অগ্নিকাণ্ডের ভয়াবহ সময়ের বর্ণনা। স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আলাদা দুটি কমিটির আহ্বানে সাড়া দিয়ে 24 জন গণশুনানিতে অংশ নেন। বেরোনোর সময় রিসেপশন থেকে যে লিফটের দিকে যে গ্লাস ডোর, সেটা খোলার সাথে সাথে প্রচন্ড ধোঁয়া ছিল। সো মানে আমরা সিঁড়িতেও ঢুকতে পারিনি। প্রতিটা ফ্লোরে আগুন নিভানোর যন্ত্র ছিল, আমাদের প্রতিটা গার্ডের হাতে কিন্তু এই যন্ত্রগুলো ছিল, বাট কেউ ওইটুকু ক্যাপাবিলিটি রাখে না যে দৌড়ায় গিয়ে আমি ওটা নিভানোর চান্স নিব। ভুক্তভোগীদের অনেকের ধারণা 8 তলা থেকে আগুনের সূত্রপাত, যদিও সেই তলার কর্মরতরা জানান তারা আগুন নয়, দেখেছেন ধোঁয়া। স্যারকে সাথে করে নিয়ে আমি বললাম যে স্যার বাইরে ধোঁয়া কিসের, রিসেপশনের বাইরে ধোঁয়া। তারপরে আমরা দুজন ওই অবস্থায় নেমে চলে আসছি। শুনানি শেষে তদন্ত দল জানায় 3রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তারা বলেছেন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আমরা এখনই কিন্তু এটা সিদ্ধান্তে যাচ্ছি না। কোনো অ্যালার্ম তারা পায়নি, ফায়ার অ্যালার্ম তারা পায়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোনো ড্রিল কখনো হয়েছে কিনা জানেন কিনা, ফায়ার ড্রিল। তারা বলেছে এই ধরনের কোনো কাজ আমরা জানি না। ফায়ার সার্ভিসের আরেকটি তদন্ত দলও ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেন। ফায়ারে ইফেক্টিভ যে ফ্লোরগুলো, আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে। স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন। এর আগে সকাল থেকে বুয়েট, রাজুক, সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত তদন্ত দল পর্যবেক্ষণ করে এফআর টাওয়ার। ফিজিক্যালি জিনিসগুলো দেখেছি, এখন এখানে আমাদের কিছু স্ক্যান করতে হবে। আমাদের কিছু ক্র্যাক দেখেছি আমরা কলামে, এই ক্র্যাকগুলোকে শনাক্ত করতে হবে, রডগুলোর অবস্থান জানতে হবে। এটা দিয়ে আমরা প্রাইমারি একটা হয়তো রিপোর্ট দিব। আগুন লাগার সাথে সাথে সেটাকে নিভিয়ে দেওয়ার মতন তাদের ট্রেন আপ করার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিস্টেম কোথায় কাজ করেছে কিনা সেটা তো কোনো সময় প্র্যাকটিসই করেনি। তার ফলে এই জিনিসটাই কিন্তু আমি মনে করছি যে একটা মেইন ঘাটতি। আমাদের বিল্ডিংয়ে 1000 দামি ইকুইপমেন্ট বসেও যদি আমাদের ট্রেনিং না দেওয়া হয় তাহলে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বনানীর এই অফিস পাড়ার অগ্নিকাণ্ডের ঘটনার ভুক্তভোগীদের বর্ণনা এবং পর্যবেক্ষক দলের প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখনো তাদের জনশক্তির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন এবং 19 থেকে 23 তলার মালিক নুরুল ইসলামকে 7 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে করা 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী। এদিকে মামলার অন্যতম আসামি নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করা হয় টাওয়ারের জমির মালিক প্রকৌশলী ফারুক হোসেন এবং 19 থেকে 23 পর্যন্ত 5 তলার মালিক বিএনপি নেতা তাজহিরুল ইসলামকে। আসামিদের 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অনুমতি চাইলেও জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানির পর দুজনেরই 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোহাম্মদ ফারুক উনি একসময় জমির মালিক ছিলেন। যখন এই ভবনের নির্মাণের জন্য ডেভেলপারের সাথে ওনার চুক্তি হয়, চুক্তির পরে উনি এই দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন। আমার মক্কেল অতিশয় বৃদ্ধ লোক, তার হার্ট অপারেশন হয়েছে, এই সমস্ত কথা আমরা তার বলেছি। বিজ্ঞ আদালত আমাদের সমস্ত কথা শুনছে
শুনে সে তার জুডিশিয়াল আদেশ দিয়েছে, এটা আমার কোনো বক্তব্য নয়, 7 দিনের রিমান্ড মঞ্জুর করছি। এর আগে শনিবার রাতে বাড়িধারা থেকে তাসভিরকে এবং বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে আগুনের ঘটনায় রাজুক সহ অন্য কোনো সংস্থার গাফিলতি আছে কিনা সেটিও আসবে তদন্তের আওতায়। এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। তো এটার অনুমোদন আছে কিনা, রাজ্যকে এই অনুমোদন দিয়েছে কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত অস্পষ্ট। বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনার পর অনুমোদনহীন 5 তলা এবং অগ্নি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করে। আসামি করা হয় অজ্ঞাত বেশ কয়েকজনকেও। তবে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলকে মামলার অন্যতম আসামি করা হলেও তিনি এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে একের পর এক আগুনের ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। রোববার রাজুকে ঢাকা শহরে বিদ্যমান বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে সভা হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, ঢাকার অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে। সোমবার থেকে 24টি দল বহুতল ভবন পরিদর্শন করবে। তবে সাধারণ মানুষ বলছে, কেবল কথা নয়, কাজে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তারা। আতিকুর রহমান তামালের রিপোর্ট। রোববার রাজুকে যখন সভা চলছিল তখন বেইলি রোডের এই ভবনের লিফটে আটকা পড়েন এক ব্যক্তি। ঘণ্টাখানেক আটকা থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে। যদিও এই ভবনের লিফটের কি সমস্যা হয়েছিল কিংবা আগুন লাগলে ভবন থেকে বের হওয়ার পথ রয়েছে কিনা তা জানতে গেলে ভবনের ভেতরেই ঢুকতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। 2-4 মিনিট আসলো, এরপরে আমরা লিফটে চাবি দিই, ও লিফট খুলে দিছি, এরপরে হে বাইরে গেছে। বাস এই কতক্ষণ ছিল? এই কতক্ষণ, আমরা 5-10 মিনিট আসলে। আচ্ছা আচ্ছা, এর বেশি নেই। মানে কি আসছিল? ফায়ার সার্ভিস আসছিল নাকি এই ঘটনায়? না, ফায়ার সার্ভিস আসছিল, অন্য কাজে আসছিল, তার লাস্টে এখানে কত দাঁড়াইছে, দাঁড়ায় চলে গেছে। পাশের দোকানের কাছ থেকে পাওয়া গেল ঘটনার বিবরণ। ওই বরাবর তো লিফট পেয়ে ঠেকছে, ওইখান দিয়েই ওনারা বাড়ি করছে, বাড়ি করিয়া ওনার বাসায় পৌঁছে দিয়া আর আলোচনা কেটে দেওয়াল কেটে। আগুন সহ ভবনগুলোর নানা সীমাবদ্ধতা নিয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে দুপুর 2টার দিকে ব্রিফিং করেন গণপূর্ত মন্ত্রী। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি। মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে যদি দেখা যায় অগ্নি নিরাপত্তা ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে তবে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় বিজিএমই ভবন নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। যদি আদালতে নির্ধারিত সময়ের ভিতরে তারা তাদের ইমারত অপসারণ না করেন, আমরা স্টেপসে যাব। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই। রাজুকের এই অভিযানকে স্বাগত জানালেও আস্থা পাচ্ছেন না সাধারণ মানুষ। ঘটনা ঘটে গেছে তখন এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এটা ডিসমিস। আগুন লাগলে যেন ইমার্জেন্সি এক্সিকিউটের কোনো ব্যবস্থা থাকে। ফায়ার এক্সিটটা এটা তো একটু স্পেসটা বড় রাখা উচিত। তারা বলছেন, বড় কোনো দুর্যোগে নানা রকম উদ্যোগ নিতে দেখা যায়, কিন্তু 2 দিন পর সব চলে আগের মতোই। সে কারণে রাজুকের এই উদ্যোগ কতটা সফলতা পায় সেটাই এখন দেখার বিষয়। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক কমলে গ্যাসের দাম বাড়ানো লাগে না, মন্তব্য হাইকোর্টের। বেশি দামে এলএনজি আমদানির ব্যাখ্যা দিতে বিইআরসি কে নির্দেশ। শিল্পে ব্যাংক ঋণের জটিলতায় বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সময়মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%।
টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণ এক সময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আরেকটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য কারণে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন, তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্য সহ ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও ব্যাংকগুলো বাস্তবায়ন করেনি ৯% হারে শিল্প ঋণ। বেসরকারি ব্যাংক পরিচালকরা বলছেন, সঞ্চয়পত্র ও আমানতের উচ্চ সুদের কারণে ঋণের সুদহার কমানো যাচ্ছে না। অর্থনীতিবিদরা তাগিদ দিলেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক কমিশন গঠন করার। একই সঙ্গে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি বলে মনে করেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। একসময়ের কৃষি নির্ভর অর্থনীতির দেশ এখন শিল্প ও সেবা খাতে ভর করে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিতেও শিল্প সম্প্রসারণের কোনো বিকল্প রাস্তা নেই বাংলাদেশের। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থেকে শিল্পায়নে উচ্চ সুদের ঋণ একটি বড় বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা। এত বেশি কষ্ট ফান্ড দিয়ে আমাদের পক্ষে ব্যবসা করাটা কঠিন হয়ে যাচ্ছে। সরকারের পক্ষ যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আসলে এই একক অঙ্কে আমার মনে হয় না যে ব্যাংকগুলো নামিয়ে আনবে। সরকারের হস্তক্ষেপে গত বছরের জুনে ব্যাংক মালিকদের সংগঠন ৯% হারে শিল্প ঋণ দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু প্রায় বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছাড়া বাস্তবায়ন করেনি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে এসব ব্যাংক মেয়াদি শিল্প ঋণে সর্বোচ্চ ১৫-১৬% পর্যন্ত সুদ আদায় করছে। তাহলে সুদের হার কমানোর প্রতিশ্রুতি কবে, কিভাবে পূরণ হবে? সুদের হার তো হুট করে বললেই তো অ্যাকচুয়ালি কমানো খুব কঠিন। তার কারণ হলো, আপনি জানেন যে আমানতের সুদের হার এখনো প্রতিযোগিতায় এক এক ব্যাংক এক এক রকম টাকা দিচ্ছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার এখনো অনেক বেশি। সেখানে যদি কমে, তাহলে এটা অটোমেটিকলি কমে আসবে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ মোট ঋণের 10.3%-এরও বেশি। টাকার অঙ্কে তা প্রায় ১ লাখ কোটি টাকা। তাই সুদের হার কমাতে খেলাপি ঋণের হ্রাস টেনে ধরতে হবে, এমন মত তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন, সংস্কার করতে হবে ব্যাংক খাতেরও। যেই ব্যাংকগুলো আছে সেখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা ব্যাংকিং কমিশন তৈরি করা উচিত। যেই কমিশনের দায়িত্ব হবে খেলাপি ঋণগুলো কিভাবে কমানো যায় তার ব্যাপারে একটা সুষ্ঠু কার্যকরী নির্দেশনা প্রদান করা। রিটের ফাঁকফোকর গোলে যারা দিনের পর দিন ঋণ নিয়ে একটা এমনই অবস্থা করেছেন যে তারা আসলে এই টাকাটা নানানভাবে রাজনৈতিক ক্ষমতার বলে হোক বা যেভাবে হোক চালায় যাচ্ছেন আর কি, সেই জায়গায় কঠোর হতে হবে। সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে 2.5% ছাড় দেয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী 7 এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি নুরুজ্জামান এ আদেশ দেন। গত 6 মার্চ কুমিল্লার এ মামলায় বেগম জিয়াকে 6 মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2015 সালের শুরুর দিকে 20 দলীয় জোটের অবরোধ চলাকালে কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে মারা যান 8 জন।
জাতীয় ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন তার বক্তব্যে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমানের নাম না বলায় সভাস্থলেই বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। পরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হন নেতাকর্মীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। পূর্ব নির্ধারিত এ সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, ডক্টর জাফরুল্লাহ সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বক্তব্য শুরু করেন ডক্টর কামাল হোসেন। সংবিধানে 1 নম্বর স্বাক্ষর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তো ওনাকে নিয়ে কোনো বিতর্কর কোনো অবকাশ নেই। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আমাদেরকে ঐক্যমতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লক্ষ্য অর্জন করা উচিত এবং সম্ভব। এ সময় তিনি স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস বলতে গিয়ে বঙ্গবন্ধুর নাম বললেও জিয়াউর রহমানের নাম না বলায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন। নেতারা হল থেকে বের না হওয়া পর্যন্ত স্লোগান অব্যাহত রাখেন তারা। এর আগে সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বেগম জিয়া কারাগারের বাইরে থাকলে জনগণকে আটকে রাখা যাবে না বলেই তাকে মুক্ত করছে না সরকার। বিএনপিকে নিয়ে তাদের এতই দুশ্চিন্তা যে এখন তারা বিএনপিকে নিয়েই সবসময় কথা বলছেন। প্রতিপক্ষ মনেই না হয় তারা আজকে বিএনপিকে নিয়ে এত কথা বলছেন কেন। পরিষ্কার একটি প্রশ্ন যে আমরা দেশে গণতন্ত্র চাই, জনতার ঐক্য গড়ে তুলে এই দেশে অবশ্যই গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের প্রতীক, যাকে নিয়েই গণতন্ত্রের সংগ্রাম, তাকে সামনে রেখে আমরা তাকেও মুক্ত করব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সব রাজবন্দীকে মুক্ত করতে হবে বলে জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে 106টি উপজেলার বেশিরভাগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। এছাড়া বেশ কয়েকটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এর আগে ভোট গ্রহণের সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন 10 জন। এদিকে কুমিল্লার বুড়িচং ও তিতাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরে তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 পুলিশ সদস্য সহ আহত হন 10 জন। আমার দোকান পঞ্চায়েত রফিক অর্ডার দিছে, বাংসি আপনার রকেট মেম্বার জাল ভোট মনে করেন বাক্সের মধ্যে ফালাবার জন্য, যার জন্য মোটরসাইকেল প্রদীপের পোলাপানে বাধা দিছে, যার কারণে হেরা মোটরসাইকেল গেঞ্জি যারা পরন আছে তাদেরকে মারধর করছে। ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন, আটক করা হয় 1 জনকে। এদিকে ভোট গ্রহণের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বহিরাগত 2 যুবক অনুপ্রবেশ করায় তাদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সোনারগাঁও উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন এক প্রার্থী। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এছাড়া নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় চতুর্থ ধাপে ভোট গ্রহণ হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে। নিউ ইয়র্কে লেখক সাহিত্যিকদের অংশগ্রহণে সাহিত্য একাডেমির 100তম আসর উদযাপন, নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশকে উপস্থাপন।
রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন 2 শতাধিক ব্যবসায়ী। আগুনের লেলিহান শিখায় সবকিছু হারিয়ে ধ্বংসস্তূপ থেকে খুঁজে পাওয়া অবশিষ্ট জিনিসপত্র পানির দরে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা। স্থায়ী স্থাপনা নির্মাণের আগে রোজা ও ঈদ সামনে রেখে দ্রুতই ব্যবসা শুরু করতে সরকারি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শনিবার অগ্নিকাণ্ডের সময় ফজরের নামাজের পর ময়মনসিংহ নিজ বাড়ির পথে রওনা দেন গুলশান কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম। এই মার্কেটে গত 15 বছর ধরে ব্যবসা করছেন তিনি। যাত্রাপথে বাসের মধ্যে মোবাইলে খবর পান ডিএনসিসি কাঁচা বাজারে আগুন লাগার কথা। সবকিছু যে পুড়ে ছাই হয়ে গেছে অনুমান করেই সেদিন আর ফেরা হয়নি তার। আমার ওই সাইডে 2টা দোকান, এখানে একটা 3টা দোকান ছিল। কালকে ফজর পরে আমি বাড়িতে চলে গেছিলাম, তো আমি অর্ধেক রাস্তা পার হইতে আমি শুনছি যে পুড়ে গেছে। আব্দুল আলিমের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন কাঁচা বাজারের 211 জন ব্যবসায়ী। পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন অবশিষ্টটুকু। কাঁচা বাজারের সামনে খোলা চত্বরেই সেগুলোই বিক্রি করছেন পানির দামে। বৃহস্পতিবার আমি 2 লাখ টাকা তেল ঢুকেছি, অলিভ তেল। পার্টিকে আমি টাকাই দিই, আমি কি করবো এখন? যা চলে যাওয়ার তো সব চলেই গেছে, সব শেষ। যেটা 100 টাকার মাল ওটা বিক্রি করছি 20 টাকা। রাখবো কোথায়? জাস্ট 500 কম দামে দিয়ে দিতেছি, মানুষ ব্যবহার করবে। পুলিশ এবং সমিতির করা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালিকার সাথে সমন্বয় করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পুলিশের সহায়তা এবং ডিডিএম এটা যৌথভাবে যে তালিকাটা করেছে সে তালিকা আমরা ভেরিফাই করে দেখব। এর মধ্যে কোনো অসঙ্গতি পাইলে আমরা আলোচনা সাপেক্ষে সবাইকে নিয়ে আমরা এটা তালিকা ফাইনাল করব। রোজা ও ঈদকে সামনে রেখে দ্রুত ব্যবসা চালু করতে প্রধানমন্ত্রী ও সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আবেদন জানিয়েছে কাঁচা বাজার মালিক সমিতি। আমাদেরকে যত দ্রুত 10 থেকে 15 দিনের ভিতরে আমাদের এখানে বসায় নিরীহ মানুষকে ব্যবসা করার সুযোগ করে দেখ। আমাদের মানুষ এখানে সামনে ঈদ আছে, না খেয়ে মরে যাবে। এবারের আগুনে 100 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। কেবল রাজধানী নয়, বন্দরনগরী চট্টগ্রামেও 93% বহুতল ভবনে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আইন থাকা সত্ত্বেও 97% ভবন ফায়ার সার্ভিসের বসবাসের উপযোগী ছাড়পত্র নেয়নি। আর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তি রয়েছে চরম অগ্নি ঝুঁকির মধ্যে। ফায়ার সার্ভিসের 1 বছরের জরিপে উঠে এসেছে নগরীর এই ভয়ঙ্কর তথ্য। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 বছর ধরে নগরীর 41টি ওয়ার্ডকে 8টি জোনে ভাগ করে নানামুখী জরিপ চালিয়ে আসছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। জরিপের সবশেষ তথ্য অনুযায়ী নগরীতে 20,000-এর বেশি বহুতল ভবন থাকলেও তার অধিকাংশের কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। বিএমডিসি কোড অনুযায়ী বসবাসের ছাড়পত্র নিয়েছে মাত্র 3% বহুতল ভবনের মালিক। অনেকগুলো এখন হাইরাইজ ভবন চট্টগ্রামে আছে, নির্মাণাধীন আছে এবং ব্যবহৃত হচ্ছে, যেগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নাই বললেই চলে। এদিকে বহুতল ভবনের পাশাপাশি নগরীর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। 3% অগ্নি নিরাপত্তার জন্য মোটামুটি তারা ব্যবস্থা গ্রহণ করেছে, আর 97% অগ্নি ঝুঁকির জন্য তারা এখনো রয়ে গেছে। সিডিএ বলছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে জনবল সংকট ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা একটা তালিকা করি, এই তালিকাটা সিটি কর্পোরেশনে দিই। সিটি কর্পোরেশন প্রক্রিয়া হলো তারাও পারবে না, এটা সুইটকে দিবে বা বুয়েটকে দিবে। তারা বিশেষজ্ঞ দল এসে দেখবে, দেখে বলবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি না। এইটা ওদের সার্টিফাই না করা পর্যন্ত এটা ভাঙার অধিকার আপনার নাই। সবশেষ গত 16 ফেব্রুয়ারি ভোররাতে কর্ণফুলী নদীর তীরবর্তী চাকতাই বস্তিতে আগুনে পুড়ে 1 শিশুসহ 8 জনের মৃত্যু হয়। আর 2004 সালে কালুরঘাট এলাকায় একটি গার্মেন্টসে আগুনে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 60 লাখের বেশি। সর্বশেষ 1995 সালে এই শহরের মাস্টার প্ল্যান প্রণীত হয়েছিল, কিন্তু সরকারি সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে তাদের নিজেদের মনে না করায় তার একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিত এবং ঝুঁকিমুক্ত হিসেবে গড়ে তোলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উচ্চ আদালত। পেট্রো বাংলা এবং তিতাসের দুর্নীতি 50% কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না বলে জানান আদালত। গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ার বিরুদ্ধে ক্যাবের করা রিটের শুনানিতে উঠে আসে এসব বিষয়।
আবাসিক সহ বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে আবাসিক এক চুলা গ্যাসের দাম 750 টাকা থেকে বাড়িয়ে 1350 এবং 2 চুলা 800 টাকা থেকে বাড়িয়ে 1440 টাকা করার প্রস্তাব করেছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এ দাম বাড়ানোর প্রক্রিয়া গণবিরোধী ও বেআইনি দাবি করে উচ্চ আদালতে রিট করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। রোববার এ রিটের শুনানিতে উঠে আসে জ্বালানি খাতের দুর্নীতির বিষয়টি। আদালত বলেন, পেট্রোবাংলা এবং তিতাসের দুর্নীতি অর্ধেক কমানো গেলে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। দুর্নীতি যদি 50% হলেও কমানো যেত, তাহলে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করা কিংবা সরকারকে যে ভর্তুকি দিতে হচ্ছে আজকে, সেই ভর্তুকি দেওয়ার কিন্তু ঘটনাগুলো ঘটতো না। দুদকের প্রতিবেদনে উঠে আসছে পেট্রোবাংলা নিজেই দুর্নীতিগ্রস্ত, তাহলে তারা তাদের যে লাইসেন্সি যারা আছে তাদের দুর্নীতি তাহলে কিভাবে তারা ঠেকাবেন? শুনানিতে প্রশ্ন ওঠে এলএনজি আমদানি নিয়েও। প্রতি ইউনিট এলএনজি ভারত যেখানে $6 কিনছে, বাংলাদেশ কেন $10 কিনছে সে বিষয়টিও বিইআরসির কাছে জানতে চেয়েছেন উচ্চ আদালত। ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে এলএনজিটা আমদানি করা হয়, সেটা কখন আমদানি করা হয়েছে, তখন ইন্টারন্যাশনাল প্রাইস কত ছিল, সবকিছু বিবেচনায় নিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বাংলাদেশ আদৌ বেশি পরিশোধ করেছে এলএনজি প্রাইস বা কম পরিশোধ করেছে। পেট্রোবাংলা বা কারোরই সেই ক্ষমতা নাই যে দুর্নীতি দমন কমিশন কোনো বিষয়ে ইনকোয়ারি করবে আর সেটা তারা ধামাচাপা দিয়ে রাখবে বা তারা সহযোগিতা করবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের দুর্নীতির বিষয়ে উচ্চ আদালতের বক্তব্যই সঠিক। আশাবাদী হলাম যে এ জাতি অন্তত গ্যাস খাত এবং জ্বালানি খাত থেকে দুর্নীতিমুক্ত হবে। আইনসম্মতভাবে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিইআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে লেখক, কবি, সাহিত্যিক ও অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল সাহিত্য একাডেমির ১০০তম আসর। এ উপলক্ষে শনিবার জ্যাকসন হাইটসের একটি হলে সংগঠনের পক্ষ থেকে জমকালো আয়োজন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সামনে রেখে সাহিত্যের এই ১০০তম আসরটি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নিউ ইয়র্ক সাহিত্য একাডেমির ১০০তম আসর। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসের বিশিষ্টজনেরা। এর আগে বিকেল থেকে শুরু হয় সাহিত্য আসর। এতে স্বরচিত কবিতা, গল্প পাঠ করেন লেখকরা। আয়োজকরা জানান, প্রবাসের বাস্তবতায় সাহিত্যের এ ধরনের আয়োজন মোটেও সহজসাধ্য কাজ নয়। এটা একদিনের কাজ ছিল না, এটা খুব সহজ পথ পরিক্রমাও ছিল না, সহজ সাধ্যও ছিল না, কিন্তু এটা সবচেয়ে বড় কথা যে আমরা অবশেষে আমাদের সেই মহেন্দ্রক্ষণটি ছুঁতে পেরেছি। রোদ, ঝড়, বৃষ্টি, যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করে বন্ধুর পথ পাড়ি দিয়ে এই জায়গাটিতে আমরা এসেছি। আর এটি সম্ভব হয়েছে যারা স্বতঃস্ফূর্তভাবে নিউ ইয়র্কে প্রবাসী যারা লেখালেখি করেন, কবিতা পড়েন, তারা তাদের অংশগ্রহণে এবং তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায় এই আসর অব্যাহত রাখার কথা জানিয়ে সবাই এতে অংশ নেয়ার আহ্বান জানান আয়োজকরা। প্রতি মাসের শেষ শুক্রবার নিউ ইয়র্কে যারা লেখালেখি করেন তাদেরকে নিয়ে একটি সভা করি, যেখানে তারা নিজেদের কথা বলেন, নিজেদের লেখা পড়েন এবং নিজেদের ভাব বিনিময়টি করেন। আপনারা যারা এখনো আসেননি, আপনারা আসবেন এবং দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরে নাচ ও গানের মধ্য দিয়ে শেষ হয় সাহিত্যের ১০০তম আসর উপলক্ষে বিশেষ এই আয়োজনের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। গত বছরের মাঝামাঝিতে ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন পাওয়া অভিবাসন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এই ধারাবাহিকতায় বিদেশি ব্যবসায়ীদের ব্রিটেনে বিনিয়োগে আকৃষ্ট করতে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নতুন নীতিমালা, যা আগের তুলনায় অনেকটা শিথিল। অন্যান্য দেশের ব্যবসায়ীদের মতো এই সুযোগ কাজে লাগাতে পারবেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকেই আলোচনা সৃষ্টি হয়েছিল অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়ে। এছাড়া ব্রেক্সিট বাস্তবায়ন হলে অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোর মধ্যে শীর্ষ 5-এ থাকা ব্রিটেন মুখ থুবড়ে পড়তে পারে বলে রয়েছে অর্থনৈতিক মন্দার শঙ্কাও। এসব বিবেচনা নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের ব্রিটেনে বিনিয়োগে ও স্থায়ী অভিবাসন সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক কমে নিয়ে এসছে। আগে ছিল হোম অফিস চেক করতো যে বিজনেসের জেনুইন কেনা, এখন এটা বাইরের একটা
ইন্ডিপেন্ডেন্ট বডি চেক করবে। এটাই পার্থক্য। আমি মনে করি এটা যারা জুনিয়র বিজনেসম্যান তাদের জন্য অনেক বেশি সুবিধা। বাংলাদেশিরা এই সুযোগ কাজে লাগাতে পারলেও এই ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের মুদ্রানীতি। প্রথমত হচ্ছে যে 50,000 পাউন্ড, সেকেন্ড স্টেপটা হচ্ছে 200,000 পাউন্ড। বৈধভাবে আনার কোনো পদ্ধতি আমি জানি না। যদি এইটা বাংলাদেশ ব্যাংক এই সুযোগটা করে দেয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেই এই দেশে এসে নতুন ব্যবসা করতে পারবে। ব্রিটিশ সরকারের নতুন প্রস্তাবনা অনুযায়ী প্রতি বছর 20,700 দক্ষ অভিবাসী নেওয়া হবে। ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশি ব্যবসায়ীদের যেন ব্রিটেনে আসতে পারে সেই জন্য নীতিমালা শিথিল করছে ব্রিটিশ সরকার। তবে এই সুযোগ যদি বাংলাদেশিদের কাজে লাগাতে হয়, বাংলাদেশ ব্যাংক পাশাপাশি সরকারকে বেশ আন্তরিক হতে হবে, ব্যবসায়ীরা যেন খুব সহজেই বাংলাদেশ থেকে এই ব্রিটেনে অর্থ আনতে পারে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রীর উপস্থাপনায় ও শিবলি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর ওয়াহিদুর রহমান, প্রফেসর ডক্টর উত্তম বড়ুয়া ও কাজী এনায়েতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে ফুজিরা বাংলাদেশ সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটে দূতালয় প্রধান প্রবাস লামারং। বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকারের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজিম চৌধুরী। কলকাতার প্রগতি বাংলা সম্মাননা পেয়েছেন অভিনেত্রী পপি, গীতিকার কবির বকুল সহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন তারকা। রোববার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর মিলনায়তনে উত্তরীয় পরিয়ে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এদিন আরও সম্মাননা গ্রহণ করেন উপস্থাপক আনজাম মাসুদ, অভিনেত্রী তানহা তাসনিয়া ইসলাম, অভিনেতা ইভান শাহরিয়ার সোহাগ এবং গৌতম সাহা। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমরা কাজ করি, কাজের পরে যখন যদিও সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে দর্শকের ভালোবাসা, দর্শকের সাপোর্ট, তারপরে উপরি পাওয়া হচ্ছে সম্মান এবং সম্মাননা। তো আসলে অনেক ভালো লাগছে। আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, কারণ হচ্ছে যে অ্যাওয়ার্ড বা পুরস্কার সবসময়ই তো আনন্দের আর নতুন কাজের আসলে উৎসাহ যোগায়। নিঃসন্দেহে আজকে ভালো লাগছে আমার যে আমি একজন উপস্থাপক হিসেবে দেশের বাইরে থেকে পুরস্কার পেয়েছি। বাংলাদেশ ভারতের নদী সীমা পশ্চিমবঙ্গের হেমনগরে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে এমভি মধুমতি জাহাজ এখন কলকাতার পথে। মঙ্গলবার সকালে জাহাজটি কলকাতায় পৌঁছাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগায় কিছুটা বিরক্ত যাত্রীরা। জাহাজ থেকে বিস্তারিত জানিয়েছেন মাহমুদ রাকিব, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। সুন্দরবনের বাংলাদেশ অংশে নাইট নেভিগেশন না থাকায় শনিবার সারা রাত এমভি মধুমতি নোঙর করেছিল সুন্দরবনের মধ্যে। সেখান থেকে শনিবার সকালে ছেড়ে এসে সকাল 10টা নাগাদ ভারতের প্রবেশ মুখ হেমনগর এসে পৌঁছায় এবং সেখানে ভারতের ইমিগ্রেশন এবং কাস্টমসের কর্মকর্তারা এমভি মধুমতির জাহাজের যারা যাত্রী রয়েছেন তাদেরকে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন। ইমিগ্রেশন শেষে রোববার বিকেল 4:30টার দিকে জাহাজটি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। সব মিলিয়ে শনিবার রাত ও রোববার সকালে 6 ঘন্টা সময় অতিরিক্ত লাগায় কিছুটা বিরক্ত এই জাহাজের যাত্রীরা। আরো যেভাবে প্রস্তুতি হওয়া দরকার ছিল, বাংলাদেশের ভিসা, পাসপোর্ট এগুলো সিরিয়াল করে রাখার কথা ছিল, কিন্তু সেই জিনিসটা করা হয় নাই। এইটাকে আরো অর্গানাইজ করা যেত আর কি। হেমনগরের পুলিশ সুপার জানিয়েছেন এই নদী পথে কলকাতায় পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয় তার সব ধরনের ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। বিকেল বা সন্ধ্যার মধ্যে আপনারা কলকাতা ঢুকে যেতে পারবেন, জাহাজের সব প্যাসেঞ্জার শান্তিতে যাতে যায় আমরা দেখছি। একইভাবে এমভি মধুমতির ক্যাপ্টেন জানিয়েছেন
জানিয়েছেন প্রথম যাত্রা, এই কারণে যাত্রায় কিছুটা বিলম্ব হচ্ছে। আমাদেরকে যে রুটে যেতে হচ্ছে এই রুটে ভারতের কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশন অনুযায়ী আমরা এখানে 6 নটের বেশি গতিতে জাহাজ চালাতে পারবো না। সেই হিসেবে 2 তারিখে সকাল নাগাদ পৌঁছাতে পারি। এত সমস্যা থাকার পরও যেহেতু প্রাকৃতিক নৈসর্গ উপভোগ করতে করতে যাত্রীরা কলকাতা যাচ্ছেন, সে কারণে তারা বিষয়টি বেশ ভালোই উপভোগ করছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, 24 পরগনা, পশ্চিমবঙ্গ। দুটি হাত দুটি পা নেই, তারপরও থেমে নেই অদম্য কিশোরী সাফিয়া। বাবা মায়ের কোলে চড়ে নবম শ্রেণীর ছাত্রী সাফিয়া প্রতিদিন যায় স্কুলে। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে তার প্রবল ইচ্ছা শক্তির কাছে। লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সাফিয়ার স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে। স্কুলের পোশাক পরানোর পর চুলের পরিচর্যার কাজও সারছেন মা হোসনে আরা খাতুন। তারপর সাফিয়াকে কোলে নিয়ে স্কুলের পথে রওনা হন বাবা আজমল হোসেন। সিলেট পিডিবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাফিয়া। দুটি হাত ও দুটি পা নেই জন্ম থেকেই, তাই তার সকল কাজের ভরসা বাবা মাই। স্কুলেও তার জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পুরোটা সময় কাটে এই চেয়ারে বসেই। ছুটি হলে আবারও মা এসে কোলে করে নিয়ে যান বাসায়। অফিস থেকে এসে আব্বু নিয়ে যান। স্কুলে ক্লাস করি, আমার ক্লাসমেট বন্ধুরা টিচাররা সবাই অনেক হেল্প করেন। পড়াশোনায় খুব ভালো, কষ্ট আর কি। স্কুলে নিয়ে হওয়া প্রতিদিন নেওয়া যায় না, মেঘ বৃষ্টি আসে, রিক্সা পাওয়া যায় না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে শুরুতে কোনো স্কুলে ভর্তি নিতে চায়নি সাফিয়াকে। এখন সে শিক্ষকদের মধ্যমণি। কয়েকটা স্কুলে গেছি, তারা রাখতে চায় না। পরে রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যোগাযোগ করলাম, তারাই ওকে রাখছে। 5 জন স্টুডেন্ট যদি অঙ্ক করে দিতে পারে, তার মধ্যে সে একজন। আমি কিন্তু এই জন্য প্রাউড ফিল করি। অদম্য এই কিশোরী শুধু পড়াশোনায় নয়, কম্পিউটার চালনাতেও পারদর্শী। তার এগিয়ে চলাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেই দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা দুইজন তো কাজিন, আর সাথে ওর ক্লাসমেট। ওকে অনেকভাবে আমরা সাহায্য করি, আর ওর কখনো কোনো অসুবিধা হয় না, সাথে যেহেতু আমি আছি। ও আমাদের থেকে অনেক বেটার। আমরা লেখাপড়া অনেক সময় আমরা যে লেখাপড়াগুলো পারি না, ও আমাদের থেকে বলে দেয়। আমরা খুবই গর্বিত যে সে আমাদের ক্লাসের একজন ক্লাসমেট। দুটো হাত না থাকায় আঁকতে সমস্যা হবে, এজন্য বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি। শুরুতে মন খারাপ হলেও এখন মানবিক বিভাগেই উচ্চশিক্ষা শেষে শিক্ষক হবার স্বপ্ন দেখছে সাফিয়া। আমি তো স্বাভাবিক মানুষের মতন নই, তাই আমি চাই যে শিক্ষক হতে, আর ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে, আর বাংলাদেশকে একটি উন্নত দেশে নিয়ে যেতে চাই। একমাত্র সন্তান সাফিয়াকে বিদেশে নিয়ে কৃত্রিম হাত পা লাগাতে চান বাবা মা, এজন্য সরকারি সহায়তাও চান তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আসন্ন আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটে বলে অবদান রাখতে চান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনে ভালো করা চ্যালেঞ্জিং হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য তার। বিয়ের পর মিরাজ প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, স্লগ ওভার কাজে লাগাতে ব্যাটিংয়েও বাড়তি সময় দিচ্ছেন। বিয়ের পর থেকে অভিনন্দনে ভাসছেন, ম্যাচে কি অনুশীলনে। সতীর্থদের শুভকামনায় সিক্ত জাতীয় দলের কনিষ্ঠ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বিয়ের পর প্রথমবার মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। ক্রিকেট আগে থেকে ওইরকম ভালো বুঝতো না, বাট এখন দেখতে দেখতে ক্রিকেটটা বুঝে। আর আমার কাছে মনে হয় যে ও আমাকে এখন ভালোই সাপোর্ট দিচ্ছে। আমি যখন বিয়ের ডিসিশনটা নিই, আমার কিন্তু মনের ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে আসলে আমি বিয়েটা করব, সবাই কিভাবে কি নিবে। সবাই তো জানতো যে আমি বিয়ে করছি। মাসাহিবের দেশে আসার পরে তার ভাইয়ের সাথে কথা হলো, তারপরে মাসাহিবে অ্যাপ্রিশিয়েট করেছে। আমার কাছে মনে হয় যে সবাই অ্যাপ্রিশিয়েট করাতে আমার একটু বেশি ভালো লাগছে। সামনে বিশ্বকাপ, এর আগে টাইগারদের আয়ারল্যান্ড সফর, তাই ঘুরে ফিরে আলোচনায় আসন্ন 2 টুর্নামেন্ট। স্পিনার ওরকম হেল্প পাবে না। আমাদের উইকেট যদি নাও বের করতে পারি, হয়তো আমাদের রানটা সেভ দিতে হবে। 1-2 উইকেট হয়ে যায় তাহলে তো অনেক ভালো। এটাই যে পেস বোলারদেরকে হেল্প করা এবং রান কন্টেন্ট করা। বয়স ভিত্তিক ক্রিকেটে অলরাউন্ড
অলরাউন্ডারের ভূমিকা পড়লেও জাতীয় দলে তার আবির্ভাব স্পিনার হিসেবে। সম্প্রতি ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারছেন না খুলনার এই ক্রিকেটার, তবে বিশ্বকাপ সামনে রেখে আলাদা সময় দিচ্ছেন ব্যাট হাতেও। বিপদের সময় হয়তো 20-30টা রান অনেক ইম্পর্টেন্ট, সো আমি ওই জিনিসটা নিয়ে কাজ করছি। আমি কিন্তু হয়তো অনেক বড় ইনিংস খেলার আমি সুযোগ পাবো না, বা যদি খেলি ওরকম হবে না, কিন্তু আমার কাছ থেকে টিম যেটা আশা করে 25-30-40 এরকম একটা যদি রান স্কোর দিতে পারি একটা লাস্টের দিকে পার্টনারশিপ। সবকিছুর আগে মিরাজ এখন মনোযোগী প্রিমিয়ার লিগ নিয়ে। ভুলগুলো শুধরে নিতে এই সময়টা কাজে লাগাতে চান এই অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কালবৈশাখী ঝড়ে ঢাকায় 6 জনের মৃত্যু, বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত। মেঘনায় ট্রলার ডুবে নির্বাচনী কর্মকর্তা ও এসআই সহ নিখোঁজ 3। ধুমাতে অন্ধকার, চোখ মানে কিচ্ছু দেখা যায় না। 12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিক সহ 2 জন 7 দিন করে রিমান্ডে, বহুতল ভবনের সোমবার থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় জিয়াউর রহমানের নাম না বলায় ডক্টর কামালের বিরুদ্ধে বিএনপি কর্মীদের ক্ষোভ, স্লোগান। এবং চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। 83 নির্বাচন স্থগিত, বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী জয়ী। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।